স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানের সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি বাজেটে কৃষি ও সামাজিক নিরাপত্তা। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। আমি প্রথমেই তাদের সঙ্গে পরিচিত করিয়ে দিতে চাই। আমার পাশেই আছেন এস.এম. রাশেদুল ইসলাম, সাংবাদিক, এবং আরও আছেন অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ ও গবেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব। তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা অব্যাহত, বন্ধে দিল্লিকে ঢাকার একাধিক চিঠি, না মানলে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। 5 আগস্টের পর পলাতক পুলিশ কর্মকর্তাদের বিচার করা হবে। জন আকাঙ্ক্ষা ও উন্নয়নমূলক বাজেট চান অর্থনীতিবিদরা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় বাসিন্দাদের সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবি বিশেষজ্ঞদের। বাজেটে শিক্ষা খাতে জিডিপির 2% বরাদ্দ থাকতে পারে মন্তব্য শিক্ষামন্ত্রীর। সাইবার সিকিউরিটি অ্যাক্ট সংশোধন করা হবে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং হাম ও উপসর্গে আরও 8 জনের মৃত্যু, আক্রান্তের পর নতুন সংকট নিউমোনিয়ার ছোবল। জলবায়ুর পরিবর্তন আর টিকাদানের ঘাটতিকেই দুষছেন বিশেষজ্ঞরা। দর্শক, শিরোনামগুলো দেখছিলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা আলোচনা করব বাজেটে কৃষি ও সামাজিক নিরাপত্তা নিয়ে। প্রথমেই যেতে চাই অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে দিয়ে শুরু করব। বাজেটে আমরা যেহেতু শুধু কৃষি নিয়েই কথা বলতে চাই আজকে, মানে কৃষি খাতে অগ্রাধিকারটা কেন বেশি জরুরি সবচাইতে, সেই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। যেমন আমরা এবারও যতটুকু জানতে পারছি যে কৃষিতে যেভাবে বরাদ্দ বাড়ানো দরকার সেভাবে হয়তো বাড়ছে না। তো আপনার কাছে একটু জানতে চাই যে কেন কৃষিতে সবচেয়ে বেশি বাজেট রাখা দরকার। আজকের দিনের একটা বিশেষ বাস্তবতা হলো যে উৎপাদনের যেই প্রবৃদ্ধি এটা খুবই মন্থর এবং মোটামুটিভাবে একটা বন্ধ্যাত্ব বিরাজ করছে। গত বছর 2024-25 এই সময়ে আমাদের কৃষি উৎপাদনের প্রবৃদ্ধি 2.42%, যদিও এর আগে অনেক কম অনুমান করা হয়েছিল, পরে এটাকে রিভাইজ করা হয়েছে। তো 2.42% যদি হয়, তাহলেও গত 54 বছরে যেখানে আমাদের 3% বা তার উপরে আমাদের প্রবৃদ্ধি ছিল গড়পড়তায় প্রতি বছর, সেই যে লং টার্ম ট্রেন্ড সেটার চাইতে কম। এর পেছনে প্রধান কারণ হলো যে বৈশ্বিক বিভিন্ন সমস্যা এবং আমাদের জলবায়ু পরিবর্তনের প্রভাব। তো জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা তো প্রতি মুহূর্তে লক্ষ্য করছি, এবারও আমরা হাওর অঞ্চলে লক্ষ্য করলাম। আর বৈশ্বিক যে সমস্যা, সে কারণে উৎপাদনের উপকরণের দাম বেড়ে গেছে এবং পর্যাপ্ত পরিমাণে উপকরণ পাওয়াও যাচ্ছে না। সারা বিশ্বের জন্য যে ফোরকাস্ট, সেটা হলো যে কৃষির উৎপাদন 2% কমে যেতে পারে। বাংলাদেশে ইতিমধ্যেই যেটা বোঝা যায় সেটা হলো যে কৃষির উৎপাদন কমবে। যে এই বছর আমরা হাওর অঞ্চলে দেখলাম আমরা বিশেষ করে আমাদের সবচেয়ে প্রধান ফসল হলো বোরো ধান, এবং বোরো ধানের উৎপাদন যতটা আশা করছিলাম ততটা হয়তো হবে না। এবং ইউএসএআইডি যেটা ধারণা করছে সেটা হলো যে এটা পর্যাপ্ত কমে যাবে। এবং আমার ব্যক্তিগত ধারণা হলো যে গত বছর যেরকম প্রবৃদ্ধি হয়েছে তার চেয়ে খুব একটা বেশি হবে না। এবং সেটা যদি না হয় তাহলে দুটো সমস্যা। একটা হলো যে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে, দ্বিতীয়ত আমাদের বাইরে থেকে খাদ্য আমদানির উপর নির্ভর হতে হবে, আর খাদ্য মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। কারণ আমরা গত 4 বছর ধরে খুব উচ্চ খাদ্য মূল্যস্ফীতির যুগে বসবাস করছি। এবং বিশ্বব্যাংকের যে ক্রাইটেরিয়া, তাতে আমরা গত 4 বছর ধরে খাদ্য মূল্যস্ফীতির ক্ষেত্রে লাল তালিকাভুক্ত।
আমাদের এশিয়ার অন্যান্য দেশ খাদ্য মূল্যস্ফীতি বেশি ছিল কিন্তু কমে গেছে, বাংলাদেশে কিন্তু কমে নাই এখনো। এই বছর মে মাসে যেটা প্রকাশিত হয়েছে খাদ্য মূল্যস্ফীতির হার, সেটা 9.06%। তো এটা অনেক বেশি। একটা সময় ছিল যে গত 2024-এর জুলাই মাসে সেটার পরিমাণ ছিল 14.1%। এটা কমে কমে এখন 9% এসছে, কিন্তু 9% খুবই বেশি। তো এটা তো সাধারণ মানুষের কষ্টের কারণ। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই যে একটা স্লথ গতি, খাদ্য উৎপাদন বৃদ্ধির প্রবৃদ্ধিতে যে স্লথ গতি, এর পেছনে একটা প্রধান কারণ হতে পারে যে আমাদের যে বাজেটে, সরকারি বাজেটে কৃষির যে শরিকানা, এটা ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে। প্রকৃত যে বরাদ্দ, এটা হয়তো টাকার অঙ্কে বাড়ছে, কিন্তু মোট বাজেট যে হারে বাড়ছে সে হারে বাড়ছে না। জি, সেটা এডিবিতে এবারের যে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 3 লক্ষ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 30% বেশি। কিন্তু কৃষি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 10,843 কোটি টাকা, যা মোট বরাদ্দের মাত্র 3.61%। একটা সময় ছিল যে এডিবিতে আমাদের প্রায় 20% বরাদ্দ ছিল কৃষি এবং পল্লী উন্নয়ন। সেটা কমে কমে গত বছর এটা 5%-এর মতো ছিল, এবার তো আরো কমে গেছে, 3.61%। এবার তো অনেক কমে গেছে। তা আমি গোটা বাজেটে কৃষির শরিকানাটার কথা বলছি। এটা শুধু আপনার ফসল কৃষি খাত, যেটা কৃষি মন্ত্রণালয়, যেটা ট্র্যাডিশনালি আমরা বলি, সেটা না। কৃষি 5টি মন্ত্রণালয়, কৃষি, মৎস্য, পশু সম্পদ, তারপরে বন, তারপরে ইরিগেশন মিনিস্ট্রি, ল্যান্ড, এইগুলো সবগুলো মিলে 5টি মন্ত্রণালয় মিলে। তো 2011-12-তে আমাদের যে কৃষির শরিকানা ছিল 10.6%, আর এটা গত বাজেটে নেমে আসছে 5.9%। ভর্তুকি তখন ছিল 6.2%। এটা এবছর এই যে চলতি বাজেটে এটা নেমে আসছে আপনার 2.3%। তো আর আপনি যদি টোটাল বাজেটটা দেখেন, তাহলে দেখবেন যে এই গত 15 বছরে আমাদের মোট বাজেটটা বৃদ্ধি পেয়েছে 4.5 গুণ, কিন্তু কৃষি বাজেট বেড়েছে 4.5 গুণ। অর্থাৎ যে কথাটা আমি বলেছিলাম যে হারে বাজেট বাড়ছে, কৃষি বাজেটটা বাড়ছে। মানে কৃষিতে আমরা বলছি, কথায় গুরুত্ব দিচ্ছি, কিন্তু এটার প্রতিফলন বাজেটে গিয়ে পড়ছে না, আমরা দেখছি না। আসলে বাজেটের প্রধান বিষয়টা কি? অর্থের বরাদ্দ, কোথায় কিরকম অর্থের বরাদ্দ, এবং প্রায়োরিটির উপর ভিত্তি করে অর্থের বরাদ্দটা দেয়া হয়। তো কৃষি শুধু আজকের জন্য না, জনম জন্মান্তরে মানুষ খাদ্যের উপর নির্ভরশীল, এবং এই প্রয়োজনীয়তাটা কখনোই কমবে না। কাজেই এবং এর উপরে যে গুরুত্ব, সেই গুরুত্বটা কমানোর কোনো সুযোগ নাই। এবং বর্তমানে কৃষিটা আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন উন্নয়নশীল দেশ যেগুলো আছে বা স্বল্পোন্নত, কৃষিটা খুবই কষ্টের পেশা। মানুষ আস্তে আস্তে কৃষি ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। তো এখন যদি সেখানে পর্যাপ্ত বিনিয়োগ না থাকে এবং কৃষিটা যদি সত্যি সত্যি আধুনিক না হয়, তাহলে মানুষ আস্তে আস্তে চলে যাবে, আরও চলে যাবে, এবং তাতে করে উৎপাদন হ্রাস পাবে। এবং উৎপাদন যখন হ্রাস পাবে, তখন খাদ্য নিরাপত্তাহীনতা আমরা গভীরভাবে অনুভব করব। স্যার, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা একটু এস এম রাশেদুল ইসলাম আপনার কাছ থেকে শুনে আসতে চাই। কৃষি তো এখনও বাংলাদেশের মানুষের প্রধান অর্থনৈতিক যে শক্তির কথা আমরা বলি, যে আমরা যা পাই সব কিছু সেখান থেকেই। তাহলে আমরা যেমনটি স্যার বলছিলেন যে টোটাল বাজেটে যে বরাদ্দ বাড়ছে, টোটাল যে বাজেট, সেখানে সেই অনুযায়ী কৃষিতে বাড়ছে না। তাহলে এটা কি কারণ হতে পারে? যেমন আলোচনা সবাই করছে, সেখানে কথা হচ্ছে, কিন্তু মূল বাজেটে গিয়ে সেই প্রতিফলনগুলো দেখা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না। দেখুন, এবারের যে বাজেটটি হচ্ছে, এটা তো আমরা জানি যে খুব বড় আকারের একটি বাজেট। বড় আকারের দ্যাট মিনস এই অর্থে যে প্রতি বছরই আমাদের বাজেটের আকার বাড়ছে। গত বছর যেহেতু একটি অনির্বাচিত, মানে
অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা কিন্তু একটা বাজেটটাকে ওইভাবে খুব বড় আকারে না করে একটা মানে এর আগের বছরের তুলনায় খুব বেশি গ্রোথ রাখে নাই। এবার কিন্তু সরকার ওই গ্রোথের ট্রেন্ডটা ধরে রেখেই বড় আকারের বাজেট দিচ্ছে। আমার কাছে আপনি যে প্রশ্ন করেছেন তার আগে আমি একটু বলতে চাই, এবারের বাজেটটি হয়তো আপনি অর্থের বরাদ্দের দিক থেকে হয়তো কম হচ্ছে। আমি যতটুকু জানতে পেরেছি যে 28,000 কোটি টাকার মতো এবার শুধু কৃষি মন্ত্রণালয় যেটি সেখানে হয়তো বরাদ্দ থাকবে। কিন্তু যদি আপনি আনুষঙ্গিকভাবে দেখেন যে এবারের সরকারের যে বিএনপির নেতৃত্বাধীন বিএনপির যে সরকার, সেখানে আপনি দেখেছেন যে ফ্যামিলি কার্ডের কথা যদি বলেন, আমার মনে হয় এখানে কিন্তু এই যে কৃষির উৎপাদনের সাথে একটা লিঙ্ক আছে। কিন্তু ফ্যামিলি কার্ড যারা পাবে প্রায় 40 লাখ মানুষকে এবার ফ্যামিলি কার্ড, পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, তাদের কিন্তু বড় একটা অংশ কিন্তু কৃষি নির্ভর ফ্যামিলি। তারপরে কৃষক কার্ড যেটি, সেটাও কিন্তু আমি বলছি এটা একটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়, কিন্তু এই যে কৃষক কার্ড যেটি সেখানে কিন্তু একজন কৃষক তো ইয়ারলি হচ্ছে কিছু টাকা পাবেন, এর বাইরে কিন্তু উনি কৃষি উপকরণের সহায়তা পাবেন আর কি। হ্যাঁ, তা সামগ্রিকভাবে যদি দেখি আমার মনে হয়েছে যে এবারের বাজেটে কৃষিকে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনি যদি সামাজিক নিরাপত্তা কর্মসূচির এই প্রোগ্রামগুলো যদি দেখেন সামাজিক নিরাপত্তার, তাহলে আমার কাছে মনে হয়েছে যে এবারের বাজেটে এটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আরেকটি জিনিস দেখেন যে বরাদ্দের যে বিষয়টি, আমার কাছে মনে হয় বাংলাদেশ যে কোনো ইকোনমি যখন একটু ডেভেলপ করে আস্তে আস্তে কিন্তু শিল্পায়নের দিকে যায়, ইকোনমিক্সের একটা বেসিক ইয়ে, তো স্বাভাবিক কিন্তু আপনি বরাদ্দ যে খুব বেশি বাড়ানোর সুযোগ আছে এটা মনে হয় না। আর আপনি জানেন যে আমাদের মতো দেশে তো আসলে আমাদের যে বাজেটের সাইজ, আমরা এটা হয়তো আমরা বলছি বড় আকারের বাজেটের সাইজ, কিন্তু আমাদের তো যে ডিমান্ড যেটি সেই অনুযায়ী তো আসলে হয় না। এটাই হচ্ছে অর্থনীতির বেসিক একটা সমস্যা আর কি, যে ডিমান্ডটা থাকে সেই অনুযায়ী আমরা করতে পারি না। তবে আমার কাছে মনে হয়েছে যে এবারের যে বাজেটটি করা হচ্ছে, বিশেষ করে কৃষি খাতে বরাদ্দ, এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এবং হচ্ছে আপনি এবার ওই যে বেকারদের হচ্ছে আপনার ভাতা দেওয়া, এরকম এইসব কর্মসূচিগুলো যদি সত্যিকার অর্থে সরকার মানে পরিপালন করতে পারে। আমাদের দেশে কিন্তু একটি বড় সমস্যা হলো যে প্রতি বছরই বাজেট দেওয়া হয়, বাজেটটি কিন্তু বাস্তবায়ন হয় না, এবং বাস্তবায়নটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে যদি দেখেন যে উচ্চ মূল্যস্ফীতি কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আমরা 9.4 সম্ভবত 9.42 উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আছে, এবং এই একই সাথে কিন্তু আমাদের একটা বৈশ্বিক চ্যালেঞ্জও রয়েছে। যদি আপনি মধ্যপ্রাচ্যের ক্রাইসিসের কথা বলেন, ইউক্রেন যুদ্ধে, সব কিছু মিলায়, তো এই যে উচ্চ মূল্যস্ফীতি থেকে যে সাধারণ মানুষ যারা, খেটে খাওয়া মানুষ যারা, প্রান্তিক মানুষ যারা, তাদেরকে যদি আপনি স্বস্তি দিতে চান, তাহলে কিন্তু আসলে এগ্রিকালচার, উনি যেটি বলছিলেন যে কৃষি উৎপাদন কিন্তু বাড়াতে হবে। কৃষি উৎপাদন বাড়ানো ছাড়া এই যে আপনার উচ্চ মূল্যস্ফীতি কমানো সম্ভব না। এবং আমি বলবো যে এবারের বাজেটের আমার কাছে মনে হচ্ছে যে সরকার যে নির্বাচন ইস্তেহার ছিল, এটা জনকল্যাণকর একটা রাষ্ট্র, উৎপাদনটা কি বাড়ানোর এখন যেভাবে যে প্রক্রিয়া চলছে, তাতে কি আপনার কাছে মনে হয় যে কৃষি উৎপাদনটা আসলে বাড়ানো সম্ভব বা হবে? না, আপনি যদি দেখেন যে কৃষকদের যে কার্ডটি দিচ্ছে, ওটা যদি সত্যিকার সরকার যেটি বলছেন সেটা যদি প্রপারলি করতে পারেন, আমার কাছে মনে হয় এটার একটা ইম্প্যাক্ট আমরা হয়তো পাবো। আর যেমন আমি বলি যে হাওড়ের যে প্রসঙ্গটা আপনি বলেছেন, আপনি ইতিমধ্যে জানেন যে সরকার কিন্তু ওখানে একটা এই যে আমাদের সেখানে তাদের মানে কিছু টাকা দেওয়ার বিষয়ে বলা হয়েছে, টাকা দেওয়ার বিষয়, এবং ইতিমধ্যে সরকার এটি নিয়ে কাজও শুরু করেছে। আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা, ওনাকে কোঅর্ডিনেটর করে ওখানে কিন্তু এটা নিয়ে কাজ করা, হ্যাঁ, একটা উদ্যোগ নিয়েছে। আমি মনে করি যে সামগ্রিকভাবে এগুলো যদি সত্যিকার অর্থে পরিপালন করা যায়, সরকার যদি করে অনেস্টলি, তাহলে হয়তো উৎপাদন বাড়ানো সম্ভব। এখন আরেকটা কিন্তু বৈশ্বিক চ্যালেঞ্জ রয়েছে, উনি ভালো বলতে পারবেন, যে মধ্যপ্রাচ্যের যে চ্যালেঞ্জটি তৈরি হয়েছে, এর পাশাপাশি আমার মনে হয় ওখান থেকে যে আপনার যে সার সহ আনুষঙ্গিক যে কিছু যে কৃষি উপকরণ, সেগুলো তো বাধাগ্রস্ত হচ্ছে। তবে সরকার, আমরা যতটুকু জানতে পেরেছি যে সরকার এই কৃষি উপকরণগুলো যাতে সাপ্লাই চেইনটা যাতে ডিস্ট্রাপশন না হয়, এই জন্য নানামুখী অন্য দেশগুলো থেকে, অন্য উৎস থেকে এই কৃষি উপকরণগুলো যাতে টাইমলি আনতে পারেন, এই জন্য সরকারের উদ্যোগ রয়েছে। সব কিছু যদি আসলে করা যায়, তাহলে হয়তো উৎপাদন বাড়ানো সম্ভব। জি, আমরা আবার একটু স্যার আপনার কাছে, জাহাঙ্গীর আলম আপনার কাছে যেতে চাই যে এই যে সামাজিক নিরাপত্তার কথা যেটা আমরা বলছি, আমাদের আলোচনার বিষয়ও আছে এটা আজকে। কৃষি কার্ড দেয়া হচ্ছে, ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে, যেটা রাশেদুল ইসলামও বললেন, আসলে এটার ইফেক্ট কতটুকু পড়বে কৃষক বা যারা এই কার্ডগুলো পাচ্ছেন? গ্রামের অর্থনীতিটা, সরকারও বলছে যে এই টাকাগুলো গ্রামে সার্কুলেশন হবে, সেটা থেকে অর্থনীতি অনেক বেশি চাঙ্গা হবে, কিন্তু অনেকে সংশয় প্রকাশ করছেন যে আসলে এই সামান্য কিছু টাকা দিয়ে সেখানে কতটুকু আসলে লাভবান হবে, সেটা না করে হয়তো যদি মানুষের
কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত তাহলে হয়তো বেশি ভালো হতো। মিশ্র প্রতিক্রিয়া, আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমি প্রথমে বলতে চাই যে সামাজিক সুরক্ষা বলয় এই কাঠামোতে যদি আপনি বিবেচনা করেন, তা আগে আমাদের কি ছিল এই পর্যন্ত, যেটা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং এ ধরনের আরও অনেক ভাতা, তো এটার আকার এতই ছোট, 600-650 টাকা এই দুর্মূল্য যুগে মাসে, এটা খুব একটা সহায়ক হয় না। তবু একটা যে সরকারের একটা সহায়তা পেলাম, এ ধরনের একটা চিন্তা ভাবনা সাধারণ গরিব মানুষের মধ্যে জাগে। তো যেই কথাটা সবচেয়ে বেশি চর্চিত এখন, সেটা হলো যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এবং এর সঙ্গে যেটা যুক্ত হয়েছে সেটা হলো যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণটা মওকুফ করে দেয়া। আমি তিনটা সম্পর্কে একটু বলছি। দেখেন, কৃষি কার্ডের অধীনে 10টি সুযোগ সুবিধা পাবে এবং কিছু নগদ সহায়তাও পাবে, উপকরণ সহায়তা পাবে ইত্যাদি। এবং ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে যে গরিব মানুষ, হতদরিদ্র, যারা কম দামে বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে টিসিবির মাধ্যমে যেটা করে এটা করতে পারবে, 50,000 বা 50,000 এখন লিস্টের মধ্যে আছে, এবং বলা হচ্ছে যে মাসে 2,500 টাকা করে তাদেরকে দেয়া হবে। এখন এইগুলো কিন্তু এখনই হবে না। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড 1 বছরই হবে না, ওভার দি লং 4 ইয়ার্স, 5 ইয়ার্স এটা বাস্তবায়ন হবে। একদিকে যখন কিছু কিছু মানুষ এটা সুযোগ সুবিধা নেবে, অন্য জায়গায় মানুষ অপেক্ষা করবে যে তাদের কাছে এই সুযোগ সুবিধাটা কখন যায়। মিনওয়াইল তারা হয়তো তাদের যেই সাধারণভাবে ভোটার আইডি কার্ড আছে, এইটার মাধ্যমে তারা কিছু সহায়তা পেতে পারে, নগদ সহায়তা, সরকারি সহায়তা পেতে পারে। আরেকটি জিনিস হলো যে ওই যে বললাম যে ট্র্যাডিশনালি যেই সহায়তাগুলো, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এইগুলোর মাধ্যমে যে দিচ্ছে, তো 5 বছর পর্যন্ত মানুষ তো অন্যগুলো পাবে, যদিও কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এটা সব জায়গায় সম্প্রসারিত হবে না, 5 বছর হবে। তো এটা পেতে পেতে দেখতে হবে যে মিনওয়াইল এর বাস্তবায়নটা কত বেশি প্র্যাগম্যাটিক, এটা বিবেচনা করতে হবে। আরেকটি বিষয় হলো যে এই যে আমাদের কৃষি ঋণ মওকুফের কথাটা যে বলা হলো, কৃষি ঋণ মওকুফ 10,000 টাকা পর্যন্ত সুদ আসলে মাফ করা, এটা স্বাভাবিক। সাম্প্রতিককালে কৃষিতে অনেক বেশি আপনার অপমৃত্যু হচ্ছে, মানুষ ফাঁসি দিয়ে মরছে, বিষ খেয়ে মরে যাচ্ছে। এর পেছনের আমি এর উপরে একটা স্টাডি করেছি, তো দেখা যাচ্ছে যে বিশেষ ক্ষেত্রে এটা হলো ঋণগ্রস্ততার কারণে, ঋণের বোঝা, ব্যাংক থেকে তারা হয়তো টাকা নিয়েছে বা এনজিও থেকে নিয়েছে। এই ক্ষেত্রে যে বিএনপি গভর্নমেন্ট এসেই খুব তড়িঘড়ি করে এটা একটা রিলিফ, বড় ধরনের একটা রিলিফ, কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে যে এটা কত শতাংশ মানুষ পায়। দেখেন, আমাদের যে মোট যেই ক্রেডিট মার্কেট, এই মোট ক্রেডিটের মধ্যে কৃষি ঋণ হলো মাত্র 2%। আর আমাদের কৃষকের সংখ্যা এখন প্রায় 1,68,00,000 মতো। এর মাত্র 20-22% মানুষ কৃষক কৃষি ঋণের আওতায় এসছে। তো কাজেই এটার পরিমাণ খুবই কম, যে বেনিফিটটা পাচ্ছে এটার পরিমাণ খুবই কম। আপনি যদি পুরোপুরিভাবে মানে কৃষি ঋণের আকার সম্প্রসারণ করতে না পারেন, এবং সাধারণ মানুষ যারা গরিব, সামষ্টিকভাবে তো অর্থনীতির সেই বিকাশটা হবে না। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে ওইভাবে যে কিভাবে সব মানুষের কাছে কৃষি ঋণটা পৌঁছে, এটার জন্য চেষ্টা করা। এবং আপনি কৃষি কার্ডের কথাই বলুন বা ফ্যামিলি কার্ডের কথাই বলুন, আমার আসল উদ্দেশ্যটা কি, যে আমার যে হতদরিদ্র গরিব মানুষ গ্রামের, তাদের কাছে কিভাবে আমি সহায়তাটা পৌঁছে দিতে পারি। সেই গরিব মানুষগুলোকে প্রতি মাসে কি এই 2,500 টাকা করে ফ্যামিলি কার্ড দিয়ে তাদেরকে
মানে স্যাটিসফ্যাকশন হয়তো তারা জানবে যে আপনি যেটা বলছিলেন যে পাচ্ছি, কিন্তু আসলেই তাদেরকে দারিদ্রতা থেকে বের করে নিয়ে আসা সম্ভব হবে বলে মনে এটা করেন কিনা? এটা 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 খুব 2,500 টাকা, এটা খুব বেশি না। তো দারিদ্র্যের যেভাবে চক্র, সেখান থেকে বেরিয়ে আসার জন্য এটা খুবই কম, খুবই কম। আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে এটা খুবই কম। তবে এটা একটা সূচনা, এটা একটা শুভ সূচনা, এবং সাধারণ মানুষ এটাতে আশায় বুক বাঁধবে যে আমাকে তো সরকার ভুলে না, আমাকে সরকার স্মরণ করছে, আমাকে সরকার, নতুন সরকার এসে আমাকে সাহায্য সহায়তা করছে, হাত বাড়িয়ে দিচ্ছে। তো এটা গ্রামের সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের জন্য একটা বড় পাওয়া। তাই আমি যেটা, আপনি যে আজকে যে বিষয়টিকে, আলোচনার বিষয়টাকে আপনি নির্ধারণ করেছেন, কৃষি এবং সেই সঙ্গে সামাজিক সুরক্ষা, এটা খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। সামাজিক সুরক্ষা তো গ্রামের গরিব মানুষের জন্য দরকার, যারা এরা অধিকাংশই গ্রামে থাকে, আর কৃষি নিয়ে যারা কাজ করে তারাও গ্রামে থাকে। কাজে এই দুইটা খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি যদি কৃষিকে সহায়তা দেন, তাহলে গ্রামের গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষি মজুর, সবার কিছু কিছু হাতে গিয়ে পৌঁছবে। তো কাজেই আমার মনে হয় যে সবচেয়ে বড় কথা হলো যে গ্রামীণ যে জনগণ, তারা যে কঠিন দারিদ্র্যের মধ্যে থাকে এবং কষ্ট করে, তাদের কাছে কিভাবে আমরা সহায়তাটা পৌঁছে দিতে পারি। জি, আমরা একটা বিরতিতে যাব। আমি রাশিদুল ইসলাম আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। কৃষি জমি তো কমছে প্রতিনিয়তই, যদিও সরকার বলছে যে এখন থেকে আর কৃষি জমি কমানো যাবে না, মানে সেটা কৃষি জমি নষ্ট করা যাবে না, কৃষি জমি নষ্ট করে বাড়ি করা যাবে না। তো কৃষি গবেষণার যে দরকার, যদি আপনি, যেহেতু কৃষি জমি কমছে, মানুষ বাড়ছে, আপনার খাদ্য উৎপাদন অবশ্যই বাড়াতে হবে। যদি তা না হয়, আমরা যদি বাইরে থেকে আনার সহযোগিতা নিতে চাই, বাইরে থেকে এনে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমরা ভালো কিছু করতে পারবো না। কৃষি গবেষণার ক্ষেত্রে যে বরাদ্দগুলো বৃদ্ধি করা দরকার বা সেই গবেষণা বাড়ানো দরকার, সেটা আসলে কি পরিমাণ হচ্ছে বাংলাদেশে বা কেমন হওয়া উচিত, এটা আপনার কাছ থেকে বিরতির পরে সে জানতে চাইবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম বাজেটে কৃষি ও সামাজিক নিরাপত্তা। রাশিদুল ইসলাম, বিরতির আগে যে প্রশ্নটি আপনাকে করে গিয়েছিলাম যে কৃষিতে যে গবেষণা বরাদ্দ বৃদ্ধি করা দরকার, এবং গবেষণা না করলে তো উৎপাদন বাড়ানো যাবে না। উৎপাদনটাই তো এখন মূলত মূল কাজ হওয়া উচিত, যেহেতু কৃষি জমি কমছে, মানুষ বাড়ছে। সেই ক্ষেত্রে কেমন দেখছেন আপনি? না, দেখুন, আমি বলবো যে কৃষি ক্ষেত্রে যে গবেষণা, বিশেষ করে আপনি কৃষি উৎপাদনের ক্ষেত্রে যদি বলেন, আমি মনে করি বাংলাদেশ এই জায়গায় যথেষ্ট সাকসেস স্টোরি রয়েছে। আপনি যদি দেখেন 90s, যদি 90-এর দশকের কথা বলেন, 2000 সালের কথা বলেন, আমাদের কিন্তু কৃষি উৎপাদন নিশ্চয়ই অনেক অনেক বেড়েছে, এবং এর পিছনে আপনি কৃষি গবেষণাকে আমি বলবো যে তারা এখানে অনেক বড় ধরনের সাফল্য দেখিয়েছে। আপনি যদি বাংলাদেশের ধান, আমাদের যে প্রধানতম কৃষি পণ্য, এর বাইরে যদি বলেন যে বিভিন্ন ধরনের ফলমূল, সব জায়গায় কিন্তু দেখবে যে নতুন জাত উদ্ভাবন হয়েছে, এবং আমরা কিন্তু উৎপাদনের ক্ষেত্রে যথেষ্ট সাফল্য দেখিয়েছি। এই জন্য আমি বিশেষ করে যারা কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট কৃষিবিদ যারা, তাদেরকে আমি অবশ্যই একজন সংবাদকর্মী হিসেবে ধন্যবাদ জানাই সবসময়। আরেকটু দেখুন, আপনি যেটি বলছেন যে ডেফিনেটলি এটি তো দরকার। আর আমরা যেটি দেখছি যে বিশেষ করে বাড়িঘর, নতুন নতুন বাড়িঘর হওয়ার কারণে কিন্তু এই যে জমির পরিমাণ কমে যাচ্ছে, কৃষি জমির। সারা পৃথিবীতে আপনি যদি দেখেন যে আপনার বাড়ি করার জন্য কিন্তু একটা জোন ম্যাপিং বলেন, যে আপনি কোথায় বাড়ি করতে পারবেন, এরকম তো একটা নীতিমালা রয়েছে। আমাদের দেশে তো আপনি ইচ্ছা হলো মাঠের ভিতরে বাড়ি করলেন, জমি মাটি কেটে উঁচু করে সেখানে বাড়ি করা হচ্ছে। সরকারকে আসলে দেখতে হবে, এটা না দেখলে আপনি যেটি বলছিলেন কৃষির যে জমি, এটি কিন্তু কমে যাচ্ছে। এই জন্য আমার মনে হয় যে সরকার যে কোথায় একজন মানুষ বাড়ি করতে পারবে, এই ধরনের নীতিমালা করার প্রয়োজন রয়েছে। আরেকটি বিষয়, আপনি যে প্রশ্নটি করেছিলেন, ডেফিনেটলি আপনার কৃষি গবেষণা তো জোর দিতেই হবে, এবং সেইটা একেবারে ইমিডিয়েট আমাদের যেখানে দরকার। আপনি যদি বলেন যে আমরা যে এখন নানা রকম বিরূপ আবহাওয়ার সম্মুখীন হচ্ছি, যে জলবায়ু সহিংসতার মোকাবেলা করে কিভাবে একটা মানে কৃষি পণ্য উৎপাদন করা যায়, এই সব জায়গাতে নিশ্চয় জোর দিতে হবে। আর আমি এই সামাজিক নিরাপত্তা নিয়ে একটি বিষয় বলতে চাই, যে আলোচনাটি উনি করছিলেন। আপনি জানেন যে সরকারি যে খাল খনন কর্মসূচি, এটাতে অনেক সরকার তো খুব বেশি গুরুত্ব দিচ্ছে, এবং খাল খনন কর্মসূচি যারা আসলে এখানে
যারা খাল খননের সঙ্গে সম্পৃক্ত, মানে আমি যদি শ্রমিক শ্রেণী যেটাই বলেন, এদের কিন্তু আপনি যদি দেখেন যে গ্রামে তারাও কিন্তু একরকম কৃষির সঙ্গে যুক্ত, খাল খনন কর্মসূচি বা বৃক্ষরোপণ কর্মসূচি, এবং সরকার কিন্তু এইগুলোকে এবার সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যেই রাখছে। এবং আমি মনে করি যে এই কর্মসূচিগুলো সামগ্রিকভাবে আপনি যেটি বলছিলেন যে এই ছোট ছোট বিষয় হয়তো অল্প পরিমাণ, কিন্তু যেমন ফ্যামিলি কার্ড কিন্তু এই বছরই 42 লাখ ফ্যামিলি কার্ড 42 লাখ পরিবারকে দিবে এই চলতি মানে আগামী ফিনান্সিয়াল ইয়ারে। তো এরকম যদি আগামী 5 বছর সরকারি যদি 5 বছরের মেয়াদ ধরেন, সেটা কিন্তু অনেক। আপনি কৃষক কার্ডই সম্ভবত এবার 40 লাখ দেবে, এরকম একটা সরকারের। এভাবে যদি সরকার এটা যদি করতে পারে, কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা কিন্তু অর্থের সংস্থান। ফ্যামিলি কার্ডে 12,000 কোটি টাকার উপরে খরচ হবে। এখন এই যে অতিরিক্ত অর্থ, এটা সংস্থান করা আমি মনে করি যে সরকারের জন্য খুবই বড় চ্যালেঞ্জ। সেটা সরকার কিভাবে এই অর্থের সংস্থান করবে, মানে রেভিনিউ আয় করাটা তো খুব মানে নিঃসন্দেহে বাংলাদেশে আমরা দেখি যে রেভিনিউ খুব বেশি গ্রোথ আমাদের এখানে হয় না। সেই জায়গায় মানে সরকার যদি মনোযোগ দিতে পারে, অর্থের সংস্থান যদি করতে পারে এবং প্রকৃত উপকারভোগী যদি বাছাই করে এটা যদি কাজ করতে পারে, তাহলে হয়তো আমি মনে করি যে এইটার একটা ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট আমাদের কৃষিক্ষেত্রে। আমি যদি এখানে আরেকটু অ্যাড করি যে কৃষকরা এখন এই বড় ধারের সময় তাদের প্রচুর পরিমাণে পানি দিতে হয় জমিতে, তারা ডিজেল ব্যবহার করছেন অথবা বিদ্যুৎ ব্যবহার করছেন। বাংলাদেশে যেমন এই মুহূর্তে ডিজেলের দামও দুবার বেড়েছে কিছুদিন আগেই, এবং বিদ্যুৎ তো সব সময় যাচ্ছে আসতেছে, বিদ্যুতের একটা ঘাটতিও আছে বাংলাদেশে। সেই ক্ষেত্রে এই সোলার সেচ ব্যবস্থা বা এই ব্যবস্থাগুলোর ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি এবং এইবার কিন্তু এইবারের বাজেটে কিন্তু এটাতে সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে। আমি আশা করি যে এখানে আমরা ভালো কিছু দেখতে পাবো আর কি। জি, ধন্যবাদ। আমরা একটু, তবে এই সাথে আমি একটু যোগ করি যে আমরা যে কৃষি গবেষণার কথা বলছিলাম, আমার মনে হয় একটা বিষয়ে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়ার দরকার। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে ধরুন এবার আমার কাছে মনে হচ্ছে দেশে বেশ ভালো আম উৎপাদন হয়েছে, কিন্তু কৃষকরা অনেক সময় যে পণ্যটি বেশি উৎপাদন হচ্ছে ওই পণ্যের কিন্তু ওই মৌসুমে মানে দামটা কমে যাচ্ছে, ন্যায্য মূল্যটা পাচ্ছে না। যে আমরা আমাদের একটা আলোচনার বিষয় আছে, প্রক্রিয়াকরণ যে আমরা এটা আলোচনা করব। জি, এটা আলোচনার বিষয় আছে, আমি আসবো। জি স্যার, আমরা যদি একটু গবেষণার বিষয়টা আসলে বলি, গবেষণা যদি না হয় তাহলে উৎপাদন বাড়ানো বা সরকারের সঙ্গে আমি গবেষণার ক্ষেত্রে আসছি, একটু বিস্তারিতই আলাপ করব। প্রথমে আমি বলতে চাই যে এই যে সরকার যে রেভিনিউ আর্ন করে এবং যেটা খরচ করে, প্রশ্ন হলো যে আমাদের রেভিনিউ আর্নিংটা যেটা হয় এটা কম, সুতরাং আমরা পর্যাপ্ত বাজেট বরাদ্দ করতে পারি না। আমরা গত কয়েক বছর ধরে যদি দেখি 12 থেকে 15% পর্যন্ত মোট জিডিপির অর্থ আমরা বাজেটে বরাদ্দ করি। বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে কমপক্ষে 20% হওয়া উচিত, এবং রেভিনিউ আর্ন করি আমরা 7%-এর মতো। কাজে এটা হয়তো 14-15% খুব দ্রুত হয়ে যাওয়া উচিত। তা এখন যেটাকেই আমরা আর্ন করি সেটা সঠিকভাবে খরচ করা, অর্থাৎ আয় অনুযায়ী আমি ব্যয়ের কথা বলছি, আর ব্যয় যেটা করব সেটা সঠিকভাবে ব্যয় করব। ব্যয়টা করব উৎপাদনশীল খাতে, অনুৎপাদনশীল খাতে ব্যয়টা হ্রাস করব, আর উৎপাদনশীল খাতে যেমন কৃষি খাত, এখানে ব্যয় বাড়াবো। আমরা শিল্পের জন্য ব্যয় বাড়াবো, আমরা শিক্ষার জন্য, চিকিৎসার জন্য, যেটা উৎপাদনকে সহায়তা করে, এগুলোর ক্ষেত্রে আমরা ব্যয় বাড়াবো। কিন্তু আমাদের সাম্প্রতিক যে অর্থনৈতিক সংস্কার হয়ে যাচ্ছে কয়েক দশক ধরে, এটার মূল কথাটাই হলো যে অনুৎপাদনশীল খাত থেকে টাকা কমানো এবং উৎপাদনশীল খাতে ব্যয় করা, এবং বিশেষ করে সরকারি খরচ হ্রাস করা। আমরা দুর্ভাগ্যজনকভাবে গত কয়েক বছর ধরে দেখেন সরকারি খরচ এত বেশি বাড়াচ্ছি, আমরা হয়তো বেতন বাড়ানোর জন্য উঠে পড়ে লেগে যাই, কিন্তু নতুন কর্মসংস্থানের জন্য যদি আমরা এত বেশি লেগে থাকতাম তাহলে দেশের অনেক বেশি উন্নয়ন হতো। কাজেই আপনি যতই বেতন বাড়াবেন ততই মূল্যস্ফীতির সম্ভাবনা বেশি থেকে যায়। আর বাংলাদেশের মতো আপনি হয়তো সরকারি কিছু কর্মচারী-কর্মকর্তার বেতন বাড়বে, কিন্তু বেসরকারি খাতে এই অনুপাত তো বাড়ছে। অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে যেখানে হয়তো 1 মাস 2 মাস বেতনও দিতে পারে না। কাজেই সরকারকে আসলে চারদিক একটা ব্যালেন্স করার কথা চিন্তা করতে হবে,
এবং সবার জন্য যেটা মঙ্গলজনক সেইভাবে চলতে হবে। এবং এই বাজেটেও কিন্তু অনেক বড় একটা বরাদ্দ থাকছে। বরাদ্দ এখন প্রশ্ন হচ্ছে এই নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। আমি মন্তব্য করতে চাচ্ছি এইটা যে আমার যে আয় হয় সেই আয় অনুযায়ী ব্যয়টা যেন হয় এবং অনুৎপাদনশীল খাতে যেন ব্যয়টা না বাড়ে এবং কর্মসংস্থান বাড়ানোর জন্য যাতে করে আমরা ব্যয় করি, মানে যে কর্মসংস্থান আছে সেখানে যেন তেলের মাথায় তেল আমরা না দিই। এই জিনিসগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে এবং শুধু সরকারি কিছু কর্মকর্তার বেতন বাড়িয়ে দিলে যে অর্থনীতি খুব ভালো হয়ে যাবে এর কোনোই নিশ্চয়তা নেই। বরং এটা গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে যখনই বেতন বাড়ানো হয়েছে এবং এটার একটা নেগেটিভ এফেক্ট আমরা অর্থনীতিতে লক্ষ্য করেছি। ওই যে মূল্যস্ফীতি বাড়তে শুরু করেছে আজ পর্যন্ত আর এটাকে আর কমানো যায়নি। কাজে এইগুলো বিবেচনা করতে হবে, খুব ভালোভাবে এগুলো নিয়ে বিবেচনা করতে। এর এক। 2 নম্বর কথা হলো যে আপনি যদি উৎপাদনশীল খাতে যদি ব্যয় করেন তাহলে আপনি যেই ব্যয়টা করবেন তার চেয়ে রিটার্নটা অনেক বেশি হবে এবং যখন রিটার্নটা বেশি হবে তখন স্বাভাবিকভাবেই অর্থনীতি চাঙ্গা হবে, আপনি বেশি করে বিনিয়োগ করতে পারবেন। আরেকটি জিনিস হলো যে আপনি মূল্যস্ফীতি যখন খাদ্য মূল্যস্ফীতি যখন সবচেয়ে বড় সমস্যা, এখন দরকার হলো যে আপনি উৎপাদন যদি বাড়িয়ে দেন তাহলে মূল্যস্ফীতিটা আর একটু চেপে দেবে, মূল্যস্ফীতিটা আর উস্কে দেবে না। কাজে এই জিনিসগুলো এখন অত্যন্ত বিবেচনার বিষয়। এবার আমি গবেষণার কথায় আসি। উনি ঠিকই বলেছেন যে স্বাধীনতার পর থেকে আমরা তো কৃষিকাজে নিয়োজিত, সরকারিভাবে অনেকে বেসরকারিভাবে কাজ করছে। তো এই যে ডেভেলপমেন্টটা হয়েছে বা ধরেন আমাদের প্রায় 5 গুণ খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে, তারপরে মাছ, মাংস, ডিম এবং মাংস, ডিম এটা সবগুলোর কিন্তু উৎপাদন বেড়েছে। শুধু দুধ ছাড়া কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের এখন আর ঘাটতি নাই, বরং আমাদের উদ্বৃত্ত আছে। তা কিন্তু তারপরেও দাম বেশি, এটা আমি সমালোচনা করব। দাম বেশি হওয়ার কারণ হলো যে প্রতি ইউনিট উৎপাদন খরচ কম। কিন্তু দাম তো স্যার কৃষকরা পাচ্ছেন না। হ্যাঁ, না, উৎপাদন খরচ কম। আমি ওইখানে আসছি। উৎপাদন খরচ যদি আমাকে কমাতে হয় তাহলে আধুনিক প্রযুক্তির ব্যবহারটা বাড়াতে হবে। আধুনিক প্রযুক্তির যখন ব্যবহার হবে তখন প্রতি ইউনিট উৎপাদন বাড়বে, আর উৎপাদন যখন বাড়ে তখন উৎপাদন খরচ কমে। কাজে এই দিকটা আমাদেরকে খুব কঠোরভাবে চিন্তা করতে হবে এবং এটাকে অনুসরণ করতে হবে। এখন গবেষণার কথা বলা হয়েছে, দেখেন যদিও গবেষণার ক্ষেত্রে আমাদের কৃষিবিদদের অনেক কন্ট্রিবিউশন আছে, কিন্তু এখন পর্যন্ত গবেষণার ক্ষেত্রে আমাদের যে কৃষি জিডিপির 0.3 থেকে 0.4, অর্থাৎ 1% 3 ভাগের 1 ভাগ আমরা শুধু এটা কৃষি জিডিপির আমরা কৃষি গবেষণা খাতে বিনিয়োগ করি। কিন্তু আমাদের সমসাময়িক উন্নয়নশীল দেশগুলো অনেক আছে, চায়না সহ অনেক দেশে আছে, কোরিয়া, 4 থেকে 5% মোট কৃষি জিডিপির 4 থেকে 5% কৃষি গবেষণা খাতে বিনিয়োগ করা হয়। এরা যে এত দ্রুত এগিয়ে যাচ্ছে এবং এত বেশি ফলন পাচ্ছে, বাংলাদেশে উৎপাদন অনেক বেড়েছে কিন্তু ফলনের দিক থেকে আমরা চায়না থেকে অনেক পিছিয়ে আছি। কাজে এইখানে যদি আমরা এই যে আপনার অগ্রসরমান প্রযুক্তিকে যদি করায়ত্ত করতে হয় তাহলে এখানে আমাদের অর্থ বরাদ্দটা বাড়াতে হবে, গবেষণার ক্ষেত্রে অর্থ বরাদ্দ বাড়াতে হবে। আরেকটা জিনিস হলো যে আপনি ইনি বলেছিলেন যে কৃষি জমি হ্রাস এবং এখানে আপনি সুরক্ষা একটা আইন কিন্তু হয়েছে। কৃষি জমি হ্রাসের অবস্থাটা কি? আমরা 90-এর দশকে আমি এর উপরে লিখেছি, আমি প্রচুর, এগুলো অনেক কোটেড হয়, বলে যে 1% হারে জমি কমে যাচ্ছে। তখন ঠিকই এটা ছিল 0.96% হারে 90-এর দশকে আপনার জমি হ্রাস পেয়েছে প্রতি বছর প্রায় 1%। তো এটা এখনো সবাই বলে 1%, কিন্তু এখন আর সেটা নাই, এখন 0.22% নেমে এসছে। মানে মানুষের সচেতনতা বাড়ছে, সরকার এদিক দিয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে
যে কারণে এটা কমে এসছে। কিন্তু আপনি যদি গত 35 বছরের গড় প্রবৃদ্ধি দেখেন তাহলে নেগেটিভ এটা হলো 0.58, অর্থাৎ প্রতি বছর 1% অর্ধেকের চাইতে বেশি জমি আপনার জমির চাষের বাইরে চলে যদি লং টার্ম যদি আপনি দেখেন। তো এইটার জন্য আইন এর আগেও ছিল, বিভিন্ন প্রবিধানমালা, বিভিন্ন আইন হয়েছে, এবারও কিন্তু হয়েছে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে এটা একটু ঢিলেঢালা ছিল, যার জন্য যে যার মতো করেছে আর কি। তবে এটা কমেছে। এখন যদি এটার প্রয়োগটা যদি খুব ভালো হয় তাহলে আপনি কৃষি জমি অকৃষি খাতে ব্যবহার একবারই বন্ধ করা যাবে এটা আমি মনে করি, কিন্তু এটাকে সাংঘাতিকভাবে কমিয়ে আনা, যেটা 1% ছিল আগে 0.96, এটা 0.22 নেমে এসেছে, এবং এটাকে হয়তো 0.1% নামিয়ে আনা যাবে খুব শীঘ্রই। এইটা হয়তো করা যাবে। আরেকটি বিষয় আপনি যে বাজার ব্যবস্থাটা, যে স্যার আমরা এটা বিরতির পর এসে একটু আলোচনা করব। আমরা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার নিচ্ছে আরো একটু ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম বাজেটে কৃষি ও সামাজিক নিরাপত্তা নিয়ে। রাশেদুল ইসলাম, আপনার কাছে যেতে চাই। আমরা স্যার যেমনটি বলছিলেন, আমারও একটু জানার ইচ্ছা যে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির কিন্তু এখন খুবই বেশি প্রয়োজন, যেটা গ্রামে গেলে আপনি এখনো খুব একটা পাবেন না। তার কারণে যেটা হচ্ছে উৎপাদন খরচ কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আপনি গ্রামে গিয়ে মানুষ পাবেন না যারা আগে আমরা কৃষকরা দেখতাম ধান কাটতো লোকজনকে নিয়ে, কৃষানদেরকে নিয়ে, সেটা এখন আর সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে উৎপাদন খরচও কিন্তু বেড়ে যাচ্ছে। এটা সরকার নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে প্রণোদনা দিচ্ছে এই ধরনের আধুনিক মেশিনপত্র আনার জন্য। কর ছাড়ের বিষয়ে আগেও কথা বলেছিল, এবারও অনেক ছাড় হয়তো দেয়া হচ্ছে। এখন এটাকে আরো কিভাবে বাড়ানো যায় এবং মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায়, সরকার কি এই বিষয়ে আরো কাজ করা উচিত কিনা? না, ডেফিনেটলি উচিত। আমি যতটুকু জানি, দেখেন যে সম্ভবত সরকারি ব্যাংকগুলো থেকে এই কৃষি যন্ত্রপাতি কেনার জন্য কৃষকদের হয়তো একটা লোন দেওয়া হয়। তো সেইটাও হয়তো সেটা খুব বেশি পর্যাপ্ত না, হয়তো খুব সীমিত সংখ্যক কৃষকরা এই সুযোগটা পায় আর কি। এই ধরনের সেগুলো নিয়ে কিন্তু জটিলতা আছে, আসলে সবাই পায় না এই লোনগুলো, কিন্তু যত সহজে দেওয়ার কথা সেটা কিন্তু কৃষকরা পায় না। এইগুলো তো সহজ করতে হবে। স্যার উনি যেটা শুরু করেছিলেন যে অর্থের বরাদ্দ, মানে আমি বলছি যে আমাদের তো ফিনান্সিয়াল অ্যাক্সেসটা কম, বিশেষ করে গ্রামে যারা বসবাস করে, এই যে কৃষকদের তো ফিনান্সিয়াল অ্যাক্সেসটা কম। এই জন্য ফিনান্সিয়াল অ্যাক্সেস না থাকলে তারা আসলে কিন্তু টেকনোলজিটা অ্যাডাপ্ট করতে পারবে না, টেকনোলজিটা গ্রহণ করতে পারবে না। এই জন্য এই জায়গাগুলো তো ডেফিনেটলি আমাদের নতুন করে ভাবতে হবে। আর আমার মনে হয় উনি যথার্থই বলেছেন, এই এগ্রিকালচারের টেকনোলজির ব্যবহার ছাড়া তো উৎপাদন বাড়ানো সম্ভব না, উৎপাদন খরচ কমানো সম্ভব না। আর আমরা যে এই মুহূর্তে যে বাস্তবতার মধ্যে রয়েছে, আপনি যদি দেখেন গত 5 বছর যাবৎ আমরা খুব এক ধরনের উচ্চ মূল্যস্ফীতির মধ্যে রয়েছে, এবং সত্যিকার আমরা কিভাবে এটা আমরা উপলব্ধি করি কিনা, একেবারে যারা প্রান্তিক মানুষ তারা আসলে কিন্তু খুব মানে এটার কারণে খুব কষ্টে আছে, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির কারণে। এই জায়গাগুলোকে যদি আমরা বোল্ডলি ডিসিশন নিতে হবে আমাদের। এখন যেহেতু একটি নতুন সরকার, আমার মনে হয় সরকার এইসব জায়গাগুলোতে কীভাবে টেকনোলজির ব্যবহারটা বাড়ানো যায় সরকারের পক্ষ থেকে। বাজেটে শুনুন, বাজেটে শুধু বাজেট দিয়েই কিন্তু আসলে একেবারে যে আপনার এগ্রিকালচার মানে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে এরকম অনেক বিষয় আছে, সেইগুলোকেও আসলে এখানে সরকারের উদ্যোগ নিতে হবে। আর একটা বাজেট নামে একটু কথা বলি যে প্রতি বছরই আমরা সংবাদকর্মী হিসাবে দেখি বাজেট আসে। বাজেট এবার যেটা হবে, আমার কাছে মনে হয়েছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আন্তরিক কাজের ক্ষেত্রে। তো এবার যে মানে 9,38,000 কোটি টাকার একটা বাজেট দেওয়া হচ্ছে, আমরা চাইবো যে বাজেটটা যেন প্রপারলি বাস্তবায়ন হয়। যদি বাজেটটা বাস্তবায়ন করা সম্ভব হয়, উনি যেটি বলছিলেন যে অনেক জায়গায় দেখা যায় টাকার অপচয় হচ্ছে, মানে সঠিক যেটুকুই ব্যয় করা হবে সঠিক খাতে সঠিকভাবে যেন অবশ্যই, এবং হচ্ছে গুড গভর্নেন্স। মূল বিষয় হচ্ছে আপনার যদি সুশাসন প্রতিষ্ঠা করা যায়, করাপশন কমানো যায়, তাহলে আমরা সত্যিকার অর্থে এই যে উপকারভোগীর কথা বলছিলাম, আপনি 42 লাখ মানুষকে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, সেটার তো বাছাই প্রক্রিয়ারও ব্যাপার আছে। আপনি কাদের সেখানে যদি কোনো রাজনৈতিক প্রভাবান্বিত হয়ে যদি সেই ফ্যামিলি কার্ড পায় তাহলেই তো সমস্যা। এই জন্য সত্যিকার অর্থে উপকারভোগী যারা প্রান্তিক মানুষ, যারা এটা পাওয়ার যোগ্য, তারা যেন এটা পায়, এবং প্রপারলি সে টাকাটা যেন খরচ, এবং বাছাই প্রক্রিয়া থেকে শুরু করে এভরিথিং যেন স্বচ্ছতা। আমরা এই যে আধুনিক যন্ত্রপাতির কথা বলছিলাম এবং আপনি প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলছিলেন, প্রান্তিক জনগোষ্ঠী যারা উৎপাদনের সঙ্গে জড়িত কাজ করছেন,
তারা মানুষ নিয়ে কাজ করছেন, সেখানে শ্রমের দামটাও এখন মোটামুটি বেশি। সেই ক্ষেত্রে যে উৎপাদন খরচটা বেড়ে যাচ্ছে, আবার এই কৃষকরা কিন্তু যারা উৎপাদনের সঙ্গে জড়িত, যারা মাঠে ফসল ফলাচ্ছেন, তারা কিন্তু মূলত আসলে দামগুলো পাচ্ছেন না। আপনি যদি এখন এই যে আলুর বাজার দেখেন বা অন্যান্য ফল ভুট্টা দেখেন, সেখানে কিন্তু আসলে যারা কাজ করছেন মূলত তারা কিন্তু এই দামটা পাচ্ছেন না। এটা হয়তো এসে ঢাকায় আমরা বেশি দামে এটা কিনছি। ডেফিনেটলি আমার মনে হয় আমাদের যে সাপ্লাই চেইন যেটি, এটাকে আরও স্বচ্ছ করা। আমরা যদিও বলি যে কোনো সিন্ডিকেট নাই, কোনো বাধা নাই, আমার মনে হয় হ্যাঁ, আমি বলবো না যে সিন্ডিকেট ওই অর্থে আছে, কিন্তু এরপরেও আমার মনে হয় যে এক ধরনের কেন যেন এক ধরনের পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় এক ধরনের চক্র একটা আছে। আমার মনে হয় এসব জায়গাগুলোকে সাপ্লাই চেইনটা আরও স্বচ্ছ করা যায়। এবং আমি আগে যেটি বলছিলাম যে আপনি যদি এই কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ এটা যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় এই যে মৌসুমগুলোতে আপনি আলু তো একটা এট এ টাইম হচ্ছে আর কি, এইসব জায়গাগুলোতে এসব কৃষকরা কিছুটা হলেও তারা ন্যায্য মূল্য পাবে। আমরা একটু স্যার কাছে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের কৃষির সবচেয়ে বড় সংকট কেবল উৎপাদন নয়, আরও আছে যেমন ন্যায্য মূল্য সংরক্ষণ, বাজার নিয়ন্ত্রণ। এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবছি কিনা, যেটি রাশেদুল ইসলামও বলছিলেন যে উৎপাদন হচ্ছে হয়তো একই সঙ্গে অনেকগুলো, সেটা আমরা সংরক্ষণ করতে পারছি না, যার জন্য সেই সময়ের চাহিদাটা অনেক কম, উৎপাদন অনেক বেশি, দাম পাচ্ছেন না কৃষকরা। হয়তো কিছুদিন পরে গিয়ে সংরক্ষণ না করার কারণে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পরে গিয়ে দাম বেড়ে যাচ্ছে। এই যে সংরক্ষণ এবং এই যে বাজারজাতকরণ এবং ন্যায্য মূল্য, এই বিষয়গুলো কিভাবে ঠিকঠাক করা যেতে পারে? দেখেন, এটা আমাদের দীর্ঘদিনের কষ্টের কথা যে আমাদের যিনি উৎপাদক তিনি ন্যায্য দাম পাচ্ছেন না, কিন্তু যিনি ভোক্তা তিনি বেশি দামে কিনছেন, এবং মাঝে যারা আছেন তারা প্রফিট এবং কস্ট হিসেবে অনেক বেশি টাকা নিয়ে যাচ্ছে। তো এইটাকে আসলে আমাদেরকে সহজ করতে হবে। সহজ যদি করতে হয় তাহলে সরকারের হস্তক্ষেপ বাড়াতে হবে। বাজারটা নিয়ন্ত্রণ করছে আসলে ব্যবসায়ীরা। আমাদের সরকার যেই ওপেন মার্কেট সেল দেয়, কি দেয়, শুধু কিছু কিছু পণ্য, বিশেষ করে চাল, ডাল, চিনি, তেল, এগুলো। তো এই ক্ষেত্রে সরকার খুব কমই দেয়, কারণ আমাদের যেই বোর্ড চাল কথাই বলেন সেটা 20 থেকে 22 লাখ টন, কিন্তু বেসরকারি খাতে এটা প্রায় 1 কোটি টনের বেশি। অর্থাৎ বাজারটা নিয়ন্ত্রণ করছে বেসরকারি খাত। এখন বেসরকারি খাত তাদের কাজ হলো প্রফিট জেনারেট করা, এবং তাদের সেই প্রফিট জেনারেট করার জন্য বাজারটাকে ম্যানিপুলেট করবে, এটা অস্বাভাবিক না, এটাই হচ্ছে। এখন সরকার যদি আরও বেশি আকারে ফসল সংগ্রহ করতে পারত, তাহলে বেশি আকারে আপনার বাজারে ইন্টারভিন করতে পারতো যখন বাজারের দাম চলে যাচ্ছে তখন। তো এটা এখন পর্যন্ত হচ্ছে না। পচনশীল পণ্যগুলো যেগুলো আমি সেই কথায় আসছি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করার দরকার ছিল, যে আমরা যে ধান চাল সংগ্রহ করি এটা কত 6 থেকে 7%, এটা তো কমপক্ষে 10%, ভারতে 15% পর্যন্ত করে, পৃথিবীর অন্যান্য দেশে 15 থেকে 20% করে। তো কাজেই আপনি যদি ভলিউম যদি বেশি থাকে আপনার গোদামে, তাহলে আপনি বেশি করে বাজারে ছাড়তে পারবেন, ওপেন মার্কেট সেল দিতে পারবেন, এবং সেই ক্ষেত্রে বাজারটাকে আপনি নিয়ন্ত্রণ করা সম্ভব। কাজে এই দিকটা খুব বেশি করে চিন্তা করা দরকার। আরেকটি জিনিস দেখেন, দামটা সরকার যে নির্ধারণ করে সেই ক্ষেত্রে অনেক সময় আমার মনে হয় সচেতনতার কিছুটা অভাব পরিলক্ষিত হয়। যে এই বছর ধানের দাম, এই যে দাম, আপনার বোরো ধানের দাম নির্ধারণ করছে 36 টাকা কেজি, আর চাল 49 টাকা কেজি, যেহেতু গত বছরও ছিল। তো এই বছর তো ধানের ক্ষতি হয়েছে, এবং যখন ক্ষতি হয় উৎপাদন কম হয় তখন উৎপাদন খরচ বেড়ে যায়। তাছাড়া এই যে বৈশ্বিক কারণে উৎপাদন খরচ বেড়ে গেছে। তো এটা কি ঠিক হলো? এটা কি খুব ন্যায়সঙ্গত হলো? গত বছরের দামটা এই বছর রাখা, এটা কি ন্যায়সঙ্গত হলো? উৎপাদন খরচ কিন্তু বেড়ে গিয়েছে, অনেক বেড়ে গিয়েছে। উৎপাদন খরচ বাড়লো, অথচ আপনি দামটা গত বছরের মতোই রেখে দিলেন। তো এগুলো আরো রেশনাল ওয়েতে চিন্তা করা দরকার, এবং এর জন্য একটা প্রাইস কমিশন, এগ্রিকালচার প্রাইস কমিশন গঠনের কথা আমরা বহুবার বলে আসছি। আমাদের এগ্রিকালচার পলিসিতেও সেটা আছে, সেটা হয়তো করা যেতে পারে। আরেকটি জিনিস হলো যে আমাদের অপচয়।
আমাদের প্রচুর অপচয় হয় বাংলাদেশে। খাদ্যের যত বেশি অপচয় হয় সেটা পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। তার কারণ হলো যে আমরা ঠিকভাবে প্রসেসিং করতে পারি না আর সংরক্ষণ করতে পারি না। তা আপনি একটু আগেই বলছিলেন যে আলু, গত 2 বছর ধরে কিন্তু আলুর দাম সাংঘাতিকভাবে পড়ে যাচ্ছে এবং আলুটা ঠিকভাবে সংরক্ষণও করা হচ্ছে না এবং আলুর দামটা এখন সরকার যদি আমরা বলেছি যে আপনি 10% অফ দি প্রডিউস আপনি কিনে রাখেন, যখন দামটা বাড়বে তখন বাজারে ছেড়ে দেন, সেটা করে নাই। গত বছর 50,000 টন মাত্র, যেখানে আমার মোট উৎপাদন 1,14,00,000 টনের মতো, সেখানে মাত্র 50,000 টন সংগ্রহ করার কথা বলেছিল 22 টাকা দরে কেজি, কিন্তু এটাও করে না শেষ পর্যন্ত। এটাকে পরে বলা হলো যে ঠিক আছে এটা আমরা সাবসিডি হিসেবে দিয়ে দিব, আমরা প্রাইস সাপোর্ট হিসেবে দেবো, সেটাও করা হয়নি। তো এই যে পেঁয়াজের জন্য তো আমরা গত 2 বছর ধরে পেঁয়াজ প্রচুর উৎপাদন হচ্ছে, উৎপাদন বাড়ছে, কিন্তু পেঁয়াজের অপচয় 25 থেকে 30%। আমি সেটাই যে পচনশীল পণ্যগুলো সংরক্ষণের বিষয়ে এখন কিন্তু এইটার জন্য ছোট ছোট সংরক্ষণাগার কিন্তু হিমাগারগুলো তৈরি হচ্ছে, গভর্নমেন্ট সেটার ব্যবস্থা গ্রহণ করে এবং এটা যদি গভর্নমেন্ট সেই ক্ষেত্রে হয়তো লোনেরও ব্যবস্থা আছে, লোনের ব্যবস্থা আছে, গভর্নমেন্ট নিজেরা গভর্নমেন্ট ফান্ড থেকে কিছু আপনার প্রাইভেট পাবলিক পার্টনারশিপে করতে পারে, তারপরে লোন দিতে পারে। এই জিনিসটা এইগুলো লোনের ব্যবস্থা আছে, কিন্তু স্যার এই লোনগুলো খুব জটিল প্রক্রিয়া। এখন কথা হলো যে লোনের পুরো সিস্টেমটাই খুব জটিল, যে কারণে আমি আপনাকে বললাম যে মাত্র 2% আপনার ঋণ, কৃষি ঋণ হিসেবে যায়, আর ওই কম সুদে কিছু কিছু ফসলের জন্য ঋণ দেওয়ার কথা আছে 4%। আমরা স্যার শেষ করব, কিন্তু দেখা যায় এই সুযোগটা অনেক কৃষকই পায় না। যে আপনি খাদ্য অপচয়ের কথা বলেন, আমার কথা হলো যে আপনি এখানের মধ্যে বিনিয়োগ বাড়াতে হবে, ঋণ সহ অন্যান্য সুযোগ সুবিধা যেটা সেটা বাড়াতে হবে এবং কৃষক সত্যিকার ভাবে যেভাবে সহায়তা পায় সেদিকে খুব ভালোভাবে নজর রাখতে। আপনি খাদ্য অপচয়ের কথা বলছিলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় 35 লাখ টন খাদ্য অপচয় হয়, 35 লাখ টন। এটা পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি, অনেক বেশি। এবং এইটা যদি আমরা কমাতে পারি তাহলে আমাদের খাদ্য আমদানি এত বেশি করতে হবে না, এবং সেই জন্য আমাদের সংরক্ষণাগারের ব্যবস্থা উন্নত করতে হবে। রাশেদুল ইসলাম যদি অ্যাড করতে চান 30 সেকেন্ড। আমার মনে হয় আমরা এখানে কৃষি নিয়ে বেশ আলোচনা করেছি। একটি বিষয় আমার মনে হয় অ্যাড করতে চাই যে কৃষি পণ্য যে রপ্তানি, মোটামুটি আমরা $1 বিলিয়ন মতো কৃষি পণ্য রপ্তানি করছি। এটা আরও অপরচুনিটি রয়েছে এই জায়গায়, হয়তো আমরা যেমন সহায়তা। জি, অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, এস.এম. রাশেদুল ইসলাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইস্পাহানি মির্জাপুর জিরার অনুষ্ঠান। আগামীকাল অন্য কোনো বিষয় এবং অতিথি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।